আপনারা এখন একটু নীরবতা পালন করেন, কারণ মৃত্যুর জন্য নয়, সবার আপনারা চুপচাপ করলে আমি কথা শুরু করবো। কথা বলা শুরু করার আগে জাহিদ ভাইকে অনুরোধ করতে চাই যে এই ধরনের সভা যখন বড় সভা হবে এই ঘরে না করে অন্য কোথাও যেন একটা বড় ঘর পাওয়া যায় সেই ব্যবস্থা করবে। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, পেশাজীবী পরিষদের সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশের পেশাজীবী আন্দোলনে অন্যতম নেতা এবং এখন একজন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুলনামূলকভাবে নবীন নক্ষত্র, জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ কমিটির সদস্য ডক্টর জাহিদ আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। একজন স্বনামধন্য অর্থনীতিবিদ ডক্টর আবু আহমদ, আমাদের মাঝে বিশিষ্ট পেশাজীবী বৃন্দ আছেন যারা এই দেশের অত্যন্ত বরেণ্য ব্যক্তিত্ব এবং পেশাজীবী ভাই ও বোন আসসালামু আলাইকুম। যদিও বোন আমি দেখছি না, একজন মাত্র বোন আছে। এই অভিযোগটা কিন্তু সকলে আপনারা মহিলাদেরকে সামনে এগুতে দেন না, নারীদের বলেন নারীদের ক্ষমতায়নের কথা, নারীদের আপনারা করেন না, কেউই করেন না। তো এইটা আপনাদের কাছে আমার অভিযোগ থাকলো, একটা সামনে নিয়ে আসেন নারীদেরকে। প্রিয় পেশাজীবী বন্ধুরা, আজকে যে বিষয়ে আমরা আলোচনা করছি এই দীর্ঘকাল আলোচনা। আমরা বিপ্লব দিবস 7 নভেম্বর এই বিষয়ে কথা বলেছি, আমি সেই বিষয়ে আজকে কথা বলছি। আমি যেটা বলতে চাচ্ছি যে 7 নভেম্বরের তাৎপর্য এবং একই সঙ্গে যিনি পরবর্তীকালে 7 নভেম্বরের পরে দেশকে নেতৃত্ব দিয়েছেন, যে আমাদেরকে একটি নতুন স্বপ্ন দেখিয়েছিলেন, সেই বিষয়ে কিছু কথা বলছি। আমি 7 নভেম্বর সম্পর্কে সংক্ষেপে কথা বলছি। 7 নভেম্বর ছিল আমাদের জাতির যে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জনগণের এবং সৈনিকদের, দেশপ্রেমিক সেনাবাহিনীর সৈনিকদের যে স্বতঃস্ফূর্ত প্রতিরোধ গড়ে তোলা, তার একটা অসাধারণ একটা নমুনা। যখন চেষ্টা হয়েছিল এই 1971 সালে আমাদের অর্জিত স্বাধীনতা থেকে বিনষ্ট করে ফেলবার, সেই সময় এবং যখন আপনি জানেন যে একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদী একতরফা একটি শাসন ব্যবস্থা শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার চেতনা বলেন, আশাকাঙ্ক্ষা বলেন, মানুষের সবকিছু দুলিশাত করেছিল। সেই সময় এই পট পরিবর্তনের পরে যে সুযোগ সৃষ্টি হয়েছিল সেটাকেও ধ্বংস করার জন্য নস্বাত করে একটা কাউন্টার রেভলিউশন করা হয়েছিল 3 তারিখে। সেই 3 তারিখে স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে গৃহবন্দী করা হয়েছিল এবং যারা 15ই আগস্টের ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদেরকে সমস্ত বহিষ্কার করা হয়েছিল এবং একটা ভ্রান্ত কয়েকজন সেনাবাহিনী সদস্যের নেতৃত্বে
সেদিন নতুন একটা প্রতিবিপ্লব সূচিত হয়েছে। সেই নেতৃত্ব দিচ্ছেন খালেদ মোশাররফ। সেটাকে নস্যাৎ করে দেয় এই বাংলার দেশপ্রেমিক, স্বাধীনতা প্রিয়, সার্বভৌমত্ব প্রিয় জনগণ এবং সৈনিক। তারাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে আসে। কেন নিয়ে আসেন? নিয়ে আসার এই কারণে 1971 সালে তার যে ভূমিকা, অখ্যাত মেজর কিভাবে একটি সম্ভাবনাময় একটা যুদ্ধের সূচনা করলেন, রাজনৈতিক নেতৃত্ব যেখানে ফেল করেছিল সেই জায়গায় তিনি সেদিন সাহস করে স্বাধীনতা ঘোষণা দিয়ে জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে তিনি অনুপ্রাণিত করেছেন। সেই মানুষটি যখন আবার জাতির আরেকটি দুর্দিন এসে সামনে উপস্থিত হল এবং 3রা নভেম্বর পরে, 7ই নভেম্বর পরে যখন তিনি দায়িত্ব পেলেন জনগণের সামনে এসে, বিশেষ করে সৈনিকদের সামনে এসে তিনি যখন আবার বললেন যে আমি মেজর জেনারেল জিয়া বলছি, তখন মানুষের মনের মধ্যে আবার সেই আস্থা ফিরে এসেছে যে আবার আমরা একটা জায়গা খুঁজে পাবো, যে জায়গাকে ভরসা করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এরপরে দেখুন জেনারেল জিয়া কিভাবে তার রাজনৈতিক চিন্তাটাকে সুসংগত করেছেন। তিনি একজন সৈনিক ছিলেন, একজন চৌকস সৈনিক, স্বাধীনতা যুদ্ধ করেছেন। তার পূর্বে তিনি পাকিস্তানের ভারতের যে যুদ্ধ সেখানেও তিনি এক অ্যাওয়ার্ডেড হয়েছেন তার বীরত্বের জন্য, তার যুদ্ধের যে আপনার যোগ্যতার জন্য, যোদ্ধা হিসেবে যোগ্যতার জন্য। সেই মানুষটি যখন আপনার দায়িত্বে আসলেন, তিনি কিন্তু রাজনীতি সম্পর্কে খুব বেশি কিছু বুঝতেন না। তার মাঝে কিছু স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলোকে কিভাবে বাস্তবায়িত করবার জন্য সেই জন্য তার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কিন্তু আমাদের বোঝা উচিত। তিনি সমাজের বিভিন্ন জায়গা থেকে প্রখ্যাত বিশিষ্ট জ্ঞানী লোকদেরকে সবাই কথা বলতে শুরু করলেন। আমরা তাকে দেখেছি প্রথম থেকে তিনি কথাই বলতেন না, শুধু শুনতেন। তিনি রাজনীতিবিদ, প্রকৌশলী, চিকিৎসক, অধ্যাপক, বুদ্ধিজীবী, বিভিন্ন পেশায় নিয়োজিত বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, অর্থনীতিবিদ, পলিটিক্যাল সায়েন্টিস্ট, তাদের সঙ্গে দিনের পর দিন, রাতের পর রাত কথা বলেছেন। সেখান থেকে তিনি কিছু সংগ্রহ করেছেন। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আমি তখন সরকারি চাকরি করি, এডুকেশন মিনিস্ট্রিতে তখন আপনার ইউনেস্কো ন্যাশনাল কমিশনের কাজ করতাম, ডেপুটেশন। সেই সময় শহীদ জিয়ার ফ্রন্ট গঠন করেছেন রাজনৈতিক দলগুলোকে মিলে, এটা আমি পরে আসছি। ফ্রন্ট গঠন করেছেন, সেই ফ্রন্টের সবাই তিনি শিক্ষা কমিশন তৈরি করলেন, এডুকেশন কমিশন। সেই এডুকেশন কমিশনে তিনি দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের তো নিলেনই, সঙ্গে কিছু বিশিষ্ট রাজনীতিবিদও নিলেন, যেমন হাজী দানেশকে তিনি সেই কমিটির মেম্বার করেছিলেন। এইরকম কিছু কিছু ব্যক্তিকে সেই নিয়ে আসলেন যারা পলিটিক্যাল সাইড থেকে তাকে সেই ফিডব্যাকটা দেবে। কাজী জাফর শিক্ষামন্ত্রী, মুজিবুর রহমান সাহেব শিক্ষা সচিব। এখন যে আপনারা প্রধানমন্ত্রীর কার্যালয় দেখছেন, এটা ছিল তখন আপনার পার্লামেন্ট। সেই পার্লামেন্টের কমিটি কক্ষে এই সভাগুলো হতো। আমরা 4 জন নির্বাচিত হয়েছিলাম টু অ্যাক্ট অ্যাজ অ্যাডভোকেটস। আমরা বসে মিটিং এর প্রসিডিংস গুলো আমি যেটা দেখেছি যে প্রথম থেকে তিনি আসতেন, তার সেই সামরিক পোশাক পরে টুপিটা খুলে রাখতেন, চেয়ার করতেন কাজী জাফর সাহেব, আর সেক্রেটারি মুজিবুর রহমান সাহেব পাশে বসতেন। তিনি প্রত্যেকের কথা শুনতেন, নোট দিতেন, একটা কথাও বলতেন। এইভাবে প্রায় 1 মাস প্রতিদিন শোনার পরে তারপরে তিনি ছাত্রদের ডাকা শুরু করলেন। তখন ঢাকার মধ্যে ডাকসুর বিপি হচ্ছে আমাদের মাহমুদুর রহমান মান্না।
তিনি ডেকে ডেকে ছাত্রদের কথা শুনতে শুরু করলেন, ছাত্রদের কথা শুনলেন। এরপরে তিনি যখন আস্তে আস্তে তার কাজ শুরু করলেন। কথা এই জন্য বলছি, দেখুন তিনি কিন্তু সকলের কথা শুনেছেন, শুনে তার নিজস্ব ধারণা সৃষ্টি করেছেন। এরপরে তিনি যখন তার প্রথম মন্ত্রিসভা তৈরি করেন, এটাকে বলা হতো গ্যালাক্সি অফ ট্যালেন্টস, সবচেয়ে মেধাবী লোকগুলোকে তিনি নিয়ে এসেছিলেন। এরপরে যখন অনুভব করলেন যে একটা পলিটিক্যাল প্রসেস প্রয়োজন হবে এবং পলিটিক্যাল, এই বাবা আপনারা কি ফেল করেছেন, কি শুরু করেছেন, আপনারা ডাকেন কেন? তখন উনি বোধ করলেন যেটা আমাদের প্রয়োজন, এখানে রাজনৈতিক প্রক্রিয়া ছাড়া প্রকৃত যে সুশাসন, উন্নয়ন, এটা মানুষকে দেওয়া যাবে না। যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা শুরু করলেন, তিনি প্রথম কথা বলেছেন আওয়ামী লীগের সঙ্গে। এগুলো একটু পড়লে আপনারা জানতে পারবেন। প্রথম কথা বললেন তিনি আওয়ামী লীগের সঙ্গে। আওয়ামী লীগ তার সঙ্গে কথা বলার পরে তাকে এমন ভাবে কথা বললো যে তিনি বুঝলেন যে এরা তার সঙ্গে থাকবে না। এরপরে তিনি ন্যাপ, ভাসানী, মুজফর ন্যাপ, মোহাম্মদ তোহা, মোহাম্মদ হকের পার্টি, মুসলিম লীগ, যতগুলো দল ছিল সকলের সঙ্গে কথা বলে উনি ফ্রন্ট তৈরি করলেন। এই ফ্রন্টে দেশপ্রেমিক, জাতীয়তাবাদে বিশ্বাসী দলগুলো তার সঙ্গে যুক্ত। কিছু হলো অপোজিশনে, এরপরে আসলো আপনার তিনি দল গঠন করলেন, জাতীয়তাবাদী দল। এই দল করার ফলে সেখানেও কিন্তু আপনার কিছু লোক বেরিয়ে গেল, কাজে আপনারা বেরিয়ে গেলেন, কিন্তু কিছু মানুষ থেকে গেলেন, নেতা থেকে গেলেন, তাদেরকে নিয়ে তিনি শুরু করলেন তার জাতীয়তাবাদী দল। এবং আপনি নিশ্চিত জাতীয়তাবাদী দলের যে গঠনতন্ত্র, তার যে ঘোষণাপত্র অতি উচ্চমানের, কারণ দেশের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদদের দিয়ে তিনি সেটা তৈরি করেছেন। দল তৈরি করার পরে তিনি নির্বাচনে গেলেন। সেই নির্বাচনে দেশের মানুষ তাকে পুরোপুরিভাবে সমর্থন করেছে, কিন্তু তিনি কতগুলো জায়গায় নিশ্চিত করেছেন যাতে দেশের বরেণ্য রাজনীতিবিদরা পার্লামেন্টে আসতে পারে। হক তোহা সাহেবের মতো পার্লামেন্টে এসছেন, মুজাফর সাহেব পার্লামেন্টে এসছেন, তবুল খান পার্লামেন্টে এসছেন, আতার রহমান সাহেব পার্লামেন্টে এসছেন। আওয়ামী লীগ তখন খুবই বিপদে ছিল, তারপর 39 জন তাদের পার্লামেন্টে এসেছিল। তখন জামাত ইসলাম ছিল না, ওরা ভেঙে গিয়ে আইডিয়া একটা তৈরি করেছিল, তার মরানা রহিম সাহেব আসছিলেন, এবং এটাকে বলা হয় যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পার্লামেন্ট। এই যে তিনি সবাইকে নিয়ে আলোচনা করে একটা জায়গায় আসলেন, এটাই গণতন্ত্র। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টও একটা গণতন্ত্রের অবশ্যই একটা আপনার একটা প্রক্রিয়া, তখন সেটা উনি করেছেন এবং ওই সময় ওটাই ছিল প্রয়োজন, সেটা তিনি করেছেন। এবং আপনারা দেখেছেন, আমি সেই বিষয়ে যাবো অতি অল্প সময়ের মধ্যে তিনি সেই সমস্ত বাংলাদেশের সমস্ত পুরনো জিনিসগুলো চিন্তা ভাবনা বাদ দিয়ে নতুন করে শুরু করলেন। মাইলের পর মাইল পথে হেঁটেছেন, উন্নয়নের গান গিয়েছেন, উন্নয়ন করেছেন, কৃষকদের মধ্যে গিয়েছেন, কৃষিদের বিপ্লব করার চেষ্টা করেছেন। সেখানে আওয়ামী লীগের সময় দুর্ভিক্ষ হয়েছে, লক্ষ মানুষ না খেতে মরে গিয়েছে, তার 3 বছর পরেই তিনি খাদ্য উদ্বৃত্ত হলেন। তখন শিল্পের কাজ শুরু হলো। আজকে যে গার্মেন্টস এত চমক, সেটা সূচনা করলেন কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। রেমিটেন্স সূচনা করলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উচ্চ ফলনশীল ধান, যেটা নিয়ে আমরা এখনো বেঁচে আছি, এর শুরুটা করলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নারীদের ক্ষমতা, নারীদের চাকরিতে নিয়ে আসা শুরু করলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই মানুষটিকে আমরা কিভাবে অবজ্ঞা করি? তিনি পৃথিবীর মধ্যে বাংলাদেশকে আগে বলা হতো যেটাকে বনদেশ পাককে তরাবি জুড়ি, তিনি তার চৌকস মেধা, বুদ্ধি, যোগ্যতা দিয়ে তিনি পৃথিবীর নেতাদের সামনে প্রমাণ করলেন যে বাংলাদেশ একটা ইমার্জিং একটা নেশন, এবং তিনি তার নেতৃত্বকে এমন জায়গায় নিয়ে গেলেন
তাকে তার মধ্যস্থতা করার জন্য বিভিন্ন কনফ্লিক্টের তাকে দায়িত্ব দেওয়া হবে। ইরান ইরাক যুদ্ধের মধ্যস্থতাকারীদের মধ্যে তাকে দেওয়া হয়েছিল। এভাবে বিভিন্ন জায়গায় তিনি বাংলাদেশের পাসপোর্ট থেকে ওপরে তুলে ধরলেন। কেন সম্ভব হয়েছিল? তিনি বিশ্বাস করলেন যে গণতন্ত্রই একমাত্র রাস্তা, যে রাস্তায় আমি আমার দেশের মানুষের পরিবর্তন আনতে পারি। কাজটি তিনি করতে পেরেছিলেন। প্রেসিডেন্সিয়াল ফর্ম, পার্লামেন্টারি ফর্ম, এটা পরে আসছে। তখন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ দ্য নেসেসিটি, ওটাই তিনি করেছেন। পরবর্তীকালে আপনি জানেন যে দেশকে যারা এখন ধ্বংস করার চেষ্টা করছে, তখন এরকম আরেক দল তাকে হত্যা করে। আমরা ভাবলাম যে শেষ হয়ে গেল সব। বাংলাদেশের মানুষ সেদিন পুরোপুরি হতাশ হয়ে গিয়েছিল, কাঁদছিল। আপনি জানাতে সেটা দেখলেন সেইভাবে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে দেশনেত্রী বেগম খালেদা সামনে আসলেন, এসে তিনি ঠিক পতাকা তুলে ধরলেন। উন্নয়ন, অগ্রগতি, স্বাধীনতা, সর্বত্র পতাকা, গণতন্ত্রের পতাকা। কিন্তু 9 বছর লড়াই করলেন, সংগ্রাম করলেন এবং সরালেন। আমাদের স্যার আমাদের তো বিদ্যার পণ্ডিত মহারাজ ভীষণ চিন্তা করি তাকে। তিনি একটা কথা বলেছেন যে 91 একটা ভুল হয়েছে। আমি মনে করি ভুল হয়নি, তখনকার প্রয়োজন ছিল সেটা। সেদিন যদি বেগম জিয়া পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট না যেতেন, এগ্রি না করতেন, তাহলে ওই এরশাদকে সরানো সম্ভব হতো না। এটা প্রমাণ আছে যে তখন তো 3টা জোট, 3 জোটের সাংবাদিকরা ভালো বলতে পারবেন। 3 জোটের রূপরেখার আগে 3 জোটের মিটিং চলছে এবং ফাইনাল হবে যে একসাথে আন্দোলনটা করা হবে না। এর মধ্যে সব জোট থেকে আসলো একটা দাবি, অন্যান্য জোটগুলো থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। তাকে মিটিং করা অবস্থায় তাকে তিনি আরেকটা মিটিংয়ে ছিলেন, সেখানে তার কাছে কাগজে লিখে পাঠানো হলো এই দুটো। তিনি লাল কলম দিয়ে গোল দাগ দিয়ে দিলেন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। কারণ তখনকার এটাই ছিল দাবি রাজনীতিবিদদের। সে এগ্রিড, ওই এগ্রি করে তিনি স্বৈরাচারকে সরাতে পারলেন। এটাকেই বলে আমরা রিয়ালিস্টিক পলিটিক্স, প্র্যাগমেটিক পলিটিক্স। এটা তিনি করেছিলেন। বেগম জিয়া সত্যিকার অর্থে রাজনীতিবিদ হিসেবে অনেক উঁচু দলের রাজনীতিবিদ ছিলেন। তার পরবর্তীতে আপনি দেখবেন আরেকটা নজির দেই আমি, কেয়ারটেকার গভর্নমেন্ট চাইলো আওয়ামী লীগ, আন্দোলন করলো আওয়ামী লীগ, 173 দিন হরতাল করলো, বহু মানুষ মারলো। বেগম জিয়া কিন্তু সবচেয়ে গিয়ে মেনে নিলেন, তাই না? কেন মানলেন? যেটা না করলে আরো রক্তপাত হবে এবং ক্ষতি হবে। এবং অনেকেই দেখলেন এই সিস্টেমটা খারাপ না, যার ফলে কি হলো, যার ফলে দেখেন ওইটা মেনে নেওয়ার পরে আমরা হেরেছি। তারপরে ইলেকশনে কিন্তু 116টা আসন পেয়েছি, বিরোধী দলে গিয়ে 116টা আসন পেয়েছি। তাই আমি যেটা সবচেয়ে বলি, পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি অনেক সমস্যা তৈরি করে না, ঠিক। But at the same time, পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি এই সুযোগটা আশাটা হাসিনা ছাড়া, প্রেসিডেন্ট ছাড়া আসে না। যাতে চরম একটা সুযোগের সৃষ্টি হবে। হাসিনা তো এসছে একটা ফ্যাসিস্ট হিসেবে, আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে, বাংলাদেশের রাজনীতির দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে এসছে এবং আমরা প্রতিরোধ করে তুলতে পারিনি বলে এসছে। কেন আমরা পারলাম না? কেয়ারটেকার গভর্নমেন্ট যখন বাতিল করে তখন এমন একটা আন্দোলন করে সেটাকে ব্যর্থ করতে পারিনি। তো এটা সত্য নাকি অসত্য নাকি? আমরা অনেকেই বলি এমন অত্যাচার, পুলিশের অত্যাচার, সবকিছু, হ্যাঁ অত্যন্ত সত্য কথা। আমি 10 বার জেলে গেছি না, সবাই জেলে যারা আছে কি জেলে কম গেছে এমন নাই। পেশাজীবী আপনারা বঞ্চিত হয়েছেন, বৈষম্য হয়েছে, আমরা তো প্রতিরোধ করে দিতে পারিনি সেইভাবে। মিছিল করেছি, আন্দোলন করেছি, সবকিছু করেছি, কিন্তু ফাইলের ধাক্কা দিয়ে তাকে সরাতে পারিনি। তাই তো নাকি? পেরেছি নাকি? জি যাই ভাই বলেন। পারি নাই। শেষ মুহূর্তে এই ছেলেরা এটা স্বীকার করতেই হবে আমাদের, তারা কিন্তু ফাইনাল ভোটটা তারা দিয়েছে, ঠিক কিনা বলেন? এই থেকে আমরা অনেকে অস্বীকার করছি, এবার এই থেকে মেনে নিয়ে কিন্তু আমাদের সামনে নিয়ে যাবে।
ভাই বলেছেন যে আমরা সংস্কারের কথা আগে বলি। সংস্কার আমরা 2 বছর ধরে কাজ করেছি। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছি, ওনার সঙ্গে কথা বলেছি আপনার যারা দায়িত্ব দ্বারা হ্যাঁ, কথা বলেই আমরা 31 দফা তৈরি করেছি। প্রথমে ছিল আমাদের 27 দফা। আমরা এরপরে বললাম যে 27 দফা পরিবর্তন হতে পারে যদি কারোর কোনো দফা থাকে। এরপরে অন্যান্য আরো দফা এসছে, আমরা 31 দফা তৈরি করেছি। এই 31 দফা আমি মনে করি যে যথেষ্ট বাংলাদেশের রাজনীতিতে সংস্কার নিয়ে এসে একটা সুস্থ রাজনীতি সৃষ্টি করা। কিন্তু এই যে আপনার দূরত্ব ছলের অভাব নেই। আওয়ামী লীগ অস্বীকার করেই গেছে। এখন যারা নতুন আসছেন তাদের কাছে নতুন নতুন কথা শুনছি। এখানে আমি খুব বাস্তববাদী কথা বলতে চাই। বাস্তববাদী আমার প্রায়োরিটিটা কি? প্রায়োরিটি হচ্ছে আমার দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসা, একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি করা। আজকে এই ইন্টারিম গভর্নমেন্টকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের তৈরি করা। আমরা সমর্থন দিয়েছি, ছাত্ররা দিয়েছে, ডক্টর ইউনূসকে দিয়েছে, আমরা সবাই খুশি হয়েছি, তাই না? যে একটা একদম সম্পূর্ণ নিরপেক্ষ যোগ্য মানুষকে দেওয়া হয়েছে। একটা জিনিস আমাদের স্বীকার করতে হবে, এদের কারণে কিন্তু আমরা রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই, তাই না? তারা নিজেদের ক্ষেত্রে তারা কাজ করেছেন, অত্যন্ত যোগ্য মানুষ। কিন্তু রাজনীতিটা একটা আলাদা ব্যাপার, সায়েন্স। এই জন্য তো বলা হয় পলিটিক্যাল সায়েন্স। এর আলাদা যোগ বিয়োগ আছে, এর আলাদা ইকুয়েশনস আছে। এটাকে বুঝতে হবে রাজনীতিবিদদের, এটা রাজনীতিবিদদের। সেই জন্যই আমরা রাজনীতিবিদদের বলছি, আমরা বলছি যারা আমরা একটু বয়স্ক প্রাজ্ঞ, আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য ন, আরো বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথাতে আনি। দেখুন না কত সমস্যা তৈরি হয়ে গেছে। এখন বাংলাদেশে সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য কাজ করা হচ্ছে। ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে যে আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ দিনের পর দিন জ্বালিয়ে দিচ্ছে। এরা কিচ্ছু করতে পারছে না। কেন করতে পারছে না? বিকজ দেয়ার ইজ নো পলিটিক্স দেয়ার। পলিটিক্যাল শক্তি নাই। আজকে যে একটা গভর্নমেন্ট থাকতো, গভর্নমেন্টের পেছনে পিপল থাকতো, এটা তো সহজ ছিল। তারপর আমরাই কিন্তু যতটুকু বন্ধ করতে পেরেছি, আমরাই বন্ধ করেছি। আমরা স্কোয়াড তৈরি করেছি, আমাদের উপরে গেছে বন্ধ করেছে। কালকে দেখেন ওয়াইল্ড ক্যাট স্ট্রাইক করলো ছাত্ররা, বিশ্ববিদ্যালয় করতে হবে, খুব ভালো কথা। ইন্টারনেট ছিল গভর্নমেন্টের, তারা জানতো না যে এটা একটা হতে পারে। কেন আগে থেকে সে ব্যবস্থা না হলো? আসলে এই গভর্নমেন্ট এখনো স্টেবল হতে পারেনি ওই সব দিক থেকে। এই জন্য আমরা যেটা বারবার বলে এসেছি, এটা আপনাদের কাজ না। ফাইনালি আপনার তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন দেন, যাদের কাজ তারা করুন, রাজনীতিভিত্তিক এই কাজ করুন। আমরা তো সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব, ওইখানে দেখেন কোনটা করতে আপনারা নেবেন, কোনটা করতে নেবেন না। কিন্তু আসল জিনিসটা দেখেন, নির্বাচন কমিশনকে ঠিক করে আপনাকে দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন। আমরা এই কথা বলে নিয়ে 1 তারিখের মধ্যে দেন, 1 তারিখের মধ্যে দেন, আমরা থেকে রোড ম্যাপ দেন। কবে কি করবেন আপনারা জানান, এটা আমরা জানাতে পারবো। সেটা জানালে তো মানুষের মধ্যে আস্থা আসবে, এটা 1 তারিখের মধ্যে একটা হবে। মানুষ তো ইলেকশন চায়। কালকে আপনার এই ছেলেদের ব্লকেটের ফলে তারপরে আপনাদের টেলিভিশন আমি রাত্রিবেলা অনেক টেলিভিশন দেখি বিভিন্ন জায়গায় যে কথাবার্তাগুলো সাধারণ মানুষ বলছে, কথাবার্তাগুলো গণতন্ত্রের জন্য ভালো নয়। তারা বলছে আমার জিনিসের দাম বেড়েছে, আমি রিক্সা চালাতে পারিনি আজকে সারাদিন, আমি আজকে গাড়ি নিয়ে 4 ঘন্টা ধরে রাস্তায় আটকে আছি, আমার মাল সব গাড়িতে পড়ে আছে, এটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কি আমরা এই আন্দোলন করছিলাম? কথাগুলি ধরে রাখছি। এই কথাগুলি আর কি সাংবাদিক ভাইরা কি আমার সঙ্গে একমত হবেন? এই কথাগুলো আসতে শুরু করেছে, আর আমাদের যারা শত্রু, এই ফ্যাসিবাদীর যারা আপনার মিত্র,
তারা তো এই সুযোগগুলোই নেবে, সে নেওয়া শুরু করেছে। কথা নাই বার্তা নাই, ঠিক এই সময় আমরা সমস্ত দাবি চলে আসলো। এতদিন যে ফ্যাসিস্ট ওদেরকে পিষলো, পায়ের নিচে রেখে গেল, তখন কেউ কথা বললো না। জিজ্ঞেস করে বলে তখন কথা বলার সুযোগ ছিল না, এখন তো সুযোগ পেয়েছি, আমি বলছি। এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায়, জাতিকে রক্ষা করার একমাত্র উপায়, শহীদ জিয়াকে অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন করি, আর নির্বাচন করছি তো জাতির স্বার্থে, বিএনপির স্বার্থে তো করছি না। আর সংস্কারের প্রস্তাব আমরা দিয়েছি, ওটা দেখেন কোনটা নেবেন না। অন্যান্য দলগুলো দিয়েছে, আমরা যে ৬২টা দল একসাথে আমরা এটা দিয়েছি। এইভাবে কথা বললেই মানুষের মধ্যে ভুল ধারণা যায় যে সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন, কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ফোকাস একটাকে করুন, সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলো নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। তো সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপর মানুষ আসতে শুরু করেছে। কালকে আমি দেখলাম একটা টক শোতে এমন ভাবে কথা বলা হচ্ছে, তারা এখনো বলতে শুরু করে দিয়েছেন যে এখানে আপনার ভিন্ন দিকে যাচ্ছে। বাংলাদেশের অভিজ্ঞতা আছে তো ভিন্ন দিকে যাওয়া যায়। সেই জন্যই আমি কষ্ট করে আজকে আপনাদের নেতৃত্ব করতে চাই, এই সরকারকে আহ্বান জানাতে চাই। আমরা চাই যে আপনারা সফল হন। প্রথম দিনই আমরা বলেছি এই সরকারের সাফল্য মানে আমাদের সাফল্য, এই সরকারের সাফল্য মানে জনগণের সাফল্য, এই সরকারের সাফল্য মানে এই গণ অভ্যুত্থানের সাফল্য। এরা যদি ফেল করে তা আমরা ফেল করব। আমরা চাই না যে হাসিনা আবার ফিরে আসুন, আমরা চাই না আওয়ামী লীগ সেই দুঃশাসন আবার ফিরে আসুন। চাই না বলেই আমরা বারবার করে বলছি, আমাদের সমস্ত অভিজ্ঞতা দিয়ে একটা কথা আছে, কথা আজকে কেউ বলে না, উইজডম। উইজডম বলে একটা শব্দ আছে তো, এই উইজডমটাকে আমরা প্রয়োগ করুন, চেষ্টা করুন। আমরা যেটুকু বলতে চাই, রাজনৈতিক দলগুলো সব সময় কিন্তু বাংলাদেশের ভালো করার চেষ্টা করে, এটাকে বিশেষ করে বিএনপি তো তা করেই। আমি আর বক্তব্য পাঠাতে চাই, শুধু এটুকু বলতে চাই, আজকে কিন্তু খুব কঠিন সময় আছে। এই কঠিন সময় আমরা যেন আবার নতুন করে বিভ্রান্তি সৃষ্টি না করি। আমরা ঐক্য কথা বলেছি, আমরা ঐক্য করেছি, আমরা সংস্কারের দাবি দিয়েছি, আমরা সব সময় সঠিক পথে থাকার চেষ্টা করছি। এখন দেখবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বক্তব্যগুলো দিচ্ছেন, কত সহনশীল বক্তব্য, কত রাষ্ট্র গঠনমূলক বক্তব্য, সেই বক্তব্যগুলোকে সামনে নিয়ে আমরা এগোচ্ছি। আমরা বিশ্বাস যে আমরা যেহেতু সবাই দেশপ্রেমী, আমরা দেশকে ভালোবাসি, আমরা আপনার স্বাধীনতা ভালোবাসি, আর বেশি কাটা ছেড়ায় না গিয়ে আপনার একটা বাচ্চা যখন অসুখ হয়, তাকে এই ডাক্তার সাহেব আছেন এখানে, তাকে বারবার যদি ওষুধ চেঞ্জ করা হয় অথবা আপনার অ্যান্টিবায়োটিক চেঞ্জ করা হয়, তার কিন্তু আপনার ইমিউনিটি কমে যায়। আজকে বাংলাদেশের বাচ্চার অবস্থা হচ্ছে এরকম, এই ইমিউনিটি আছে কমে। কখন আসছে আপনার বাদশা, তারপরে আপনার গণতন্ত্রের কিছু আসতো, আবার একটা নতুন চিন্তা ভাবনা, নতুন পরিবর্তন, এত চিন্তা ভাবনা কাটাকাটি। আপনারা দেখেন না এই যে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা কতবার যে পরিবর্তন হয়েছে, এমন পরিবর্তন হচ্ছে যেমন হচ্ছে বাংলাদেশের শিক্ষার মান এখন সম্ভ্রম নেই। এই আমাদের সমস্ত এখানে অত্যন্ত চৌকস ছাত্ররা আছেন, যারা ছাত্র জীবনে সবচেয়ে ভালো রেজাল্ট করেছেন, শিক্ষকতা করছেন, কেউ পড়াশোনার জায়গায় চলে গেছেন, আপনারা আছেন সবাই। এত নিচে মান বোধহয় কখনো ছিল না, এখন যে মান হয়েছে শিক্ষা। কেন? আমাদের এটাই আমাদের সাফল্য। এই সাফল্য আমরা করলাম ৫৩ বছর পরে। আমাদের একটা ইউনিভার্সিটি নাম আপনার ১,০০০ মধ্যে আসে না, ১,০০০ তালিকার মধ্যে আসে না। কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ জাতি নই,
সবচেয়ে বড় ক্ষতি করেছে এই দেশের হাসিনা। এই 15 বছরে আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে, প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। একটা অফিস পাবেন না যেখানে ওদের ভূতগুলো বসে নেই, আর ওদের একটাই মাত্র কাজ ছিল টাকা কামাই করা। একটাই কাজ, কেমনে আপনার চুরি করবে, কেমন করে দেশের স্টেকার থেকে টাকা বের করে যাবে, মেগা প্রজেক্ট, অমুক প্রজেক্ট, ছোট প্রজেক্ট, বড় প্রজেক্ট, একটাই ধান্দা যে টাকা। সরি, আমি আপনার একদম সাধারণ কথা বলছি। এটা রিপিট না হয়, আমরা যেন এদের হাত থেকে রক্ষা পাই। তাই আমাদের এখন যেটা প্রয়োজন হচ্ছে একেবারে ইস্পাত কঠিন ঐক্য, যে ঐক্য দিয়ে আমরা আপনার এই অসাধ্য সাধন করেছি, ছেলেরা আমাদেরকে সঙ্গে আমরা বৃত্তি আমরা তৈরি করেছি, সেইখানে কিন্তু আপনার আমাদের এক থাকতে হবে। তো আমি আপনাদের এই ধরনের বিষয় নিয়ে যে আপনার আলোচনা সভা হবে, এগুলো আরো ভালো জায়গায়, আরো ভালোভাবে। আমি কিছুদিন আগে বলেছি, বলেছি 7 দিন ধরে করেন বিভিন্ন ইস্যুর উপরে ওয়ার্কশপ করেন। আপনারাই তো দেবেন দেশকে, এই করেন, ইনশাল্লাহ আপনারা সবাই